রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শন। বললেন, রাজনৈতিক স্বার্থে বাহিনীকে জনগণের মুখোমুখি করেছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় চার্জ গঠন। নানক তাপস সহ 28 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। হাম ও উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 3 শিশুর। হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। 2 দিন ধরে জ্বর ছিল, যার কারণে আবার 5 দিন না 7 দিনের ডোজ দিছে। আর হামের টিকা সম্ভবত শুরুতে দেওয়া হয়নি, না হলে তো বাড়ার কথা লয়। এখন কি জানি, আল্লাহ জানে। নিউমোনিয়া, হাম আর কাশি সমস্যার কারণে ভর্তি করেছিলাম এখানে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনী, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। পুলিশকে জনগণের সাথে মানবিক ও পেশাদার আচরণের আহ্বান জানান তিনি। খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেড। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াত, ঘোড়সাওয়ার কিংবা বাদুক দলই শুধু নয়, পুলিশের সবকটি শাখাই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এই পুলিশ সপ্তাহের এবং স্মরণ করলেন 1971-এ সেই অকুতভয় পুলিশ সদস্যদের। বললেন, আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন পুলিশের কল্যাণ প্যারেডে। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও নির্ভরতার সম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।
গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। জানান, পুলিশের আধুনিক প্রশিক্ষণ, আবাসন সংকট সমাধান, চিকিৎসা, ঝুঁকি ভাতা ও রেশন নিশ্চিত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ আসামি 28 জন, যাদের মধ্যে পলাতক 24 জন। 9 জুন থেকে শুরু হবে এই সাক্ষ্য গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানে 18 ও 19 জুলাই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মাহমুদুর রহমান সৈকত সহ নিহত হয় 9 জন। রোববার সেই হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 28 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। 9 জুন থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর 2 দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার 4 নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 30 জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 21 জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হত্যাসহ বিভিন্ন অভিযোগের 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। 2025 সালের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকাকুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট 5 মামলায় তাকে জামিন দেন, তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গেল 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 26 ফেব্রুয়ারি তাকে জামিন দেন। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না। গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে 2 ও বরিশালে 1 জন সহ মোট 3 শিশুর মৃত্যু হয়েছে। এখনও প্রতিদিন হাজারো শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে, অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগীর উৎস বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে হামের রোগী কমলেও কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ছে রোগী। নির্জীব নিস্তেজ শিশুরা লড়ছে হামের সঙ্গে। বিশেষ করে শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠা এই রোগে ভয়ানক হারে আক্রান্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালটির 2য় ও 3য় তলায় দেখা যায় হাম আক্রান্ত শিশুদের। বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসা। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে হাসপাতালে। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে। পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। 6 তারিখে রাত্রে ভর্তি হয়েছি, আজকে 6 দিন থাকা পড়ব। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন। এখন বাসায় দেখি কি মুখ দিয়ে ঘামাচির মতো উঠছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 250 হাম আক্রান্ত শিশু। সম্প্রতি রাজধানী থেকে হাম আক্রান্ত ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রোগী আসা বেড়েছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। কামরাঙ্গীরচর রনি মার্কেটে থেকে আমরা আসছি, আবার ওরা ওইখানেতেই আসছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। কিছু কাশ আছে, কাশটা আর এটা তো কইমা জায়গাতে গেছে, ছুটি দিয়ে দিই। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে হাম। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে।
মায়ের শরীরে পুষ্টির ঘাটতি এর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে রোগী ঝুঁকিতে পড়ছে। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। আক্রান্ত শিশু সুস্থ হওয়ার পরও সতর্ক থাকতে হবে। পুষ্টিকর খাবার ও বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শারীরিক অবস্থার খবর নিতে দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দেন। হাসপাতালের সামনে আহাজারি মরিয়ম বেগমের। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মেয়ে সালমা, মেয়ে জামাই আবুল কালাম সহ 5 জন দগ্ধ হয়ে ভর্তি হাসপাতালে। এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল, গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। সকাল 6:30টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হয় পরিবারের সবাই। গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গরম করে কাঁপতে আছে, এই ফ্রিজ মিরিজ দিয়ে কাটবে ভেঙে গেছে ফ্রিজ, তারপরে পানির মধ্যে রাখতে মধ্যে রক্ত, একবার অবস্থা খারাপ, 5 জনে একবারে ফুইরা শেষ। এরপরে আমরা এই দরজা ভাঙছে, এই দরজা ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাদের অনেক মারাত্মক অবস্থা দেখে মানুষজন ডাকাডাকি করলাম, ডাকাডাকি করে ওনাদেরকে গাড়িতে উঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আমি কাকা হারা ডিউটি করিয়া আমি যেমন 7টার সময় ঘরে বইছি, এই সময় আমার একজন কইছে তারপরে মেয়ের জামাই নাতি এরা পুরিয়া সব ছাপা হয়ে গেছে। আইয়া দেখি ঘর দুয়ার সব ভাঙ্গাচুরা। এরপরে কইছে জিজ্ঞেসি, পরে একজনের একটা লোকের ডে এই লোকে বলে যে এরা মেডিকেলে আছে, এলাই আমি সিএনজি করে মেডিকেল আইছি। দুপুরে হাসপাতালে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জানান সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করতে আমরা কিন্তু সাবধান করি এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। এমন দুর্ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 2-1 দিনের ভিতর ইন্টারমিনিস্টারিয়াল একটা মিটিং করব। যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা বসায় স্থানীয়রা। তাদের দাবি ভোরের দিকে চোরের দল পিকআপ নিয়ে গ্রামে ঢোকে। এ সময় 3 জনকে ধরে গণপিটুনি দিলে মৃত্যু হয় তাদের। গাজীপুরের কালিয়াকৈর সদর থেকে 10-12 কিলোমিটার দূরের জনপদ বাগচালা। নিভৃত এই পল্লীতেই গরুচোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে প্রাণ গেছে 3 জনের। স্থানীয়রা জানায় এলাকায় বেশ কিছুদিন ধরেই গরুচোরের উৎপাত বেড়েছে। রাত জেগে পালা করে পাহারা দেন গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি গতরাত 3:30টার দিকে একটি বড় পিকআপ ভ্যান নিয়ে এলাকায় ঢোকে চোরের দল। টের পেয়ে তাদের ধাওয়া দেয়া হয়। এক পর্যায়ে 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর বাকি 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 3 রাত আগে আমাদের তালতলা গ্রাম আবু বকর সিদ্দিক নামে ওনার বাড়ি থেকে 4টা গরু নিয়ে যাওয়া হয় চুরি করে। এলাকাবাসী সবাই টহল দেয় মানে দেখে যে কোনো গাড়ি আসে কিনা, অপরিচিত গাড়ি। তো ঢোকার পরে কালকে রাত্রে, গত রাত্রে আর কি, তো একটি পিকআপ ঢুকে গাড়ি সহ তাদেরকে ধরে
তাদেরকে কিছু 2 জন চোরকে আমরা আটকানোর পরে তাদেরকে কিছু গণপিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা শুনি যে তালচালা আরেকজন চোর সে পলাতক ছিল, তাকে ধরা হয় এবং তাকে কিছু গণপিটুনির মাধ্যমে পুলিশের কাছে সুপর্দ করা হয়। গোয়াল থেকে গরু বের করতে পারে না, করবে অবস্থা, এই অবস্থায় তাদেরকে ধরছে। বিক্ষুব্ধরা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতরা আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানান কর্মকর্তারা। নাম সেলিম, তার দেশের বাড়ি হলো পটুয়াখালী বরিশাল, আরেকজনের বাড়ি হলো আপনার আজাহার যে আছে বদনি ভাঙ্গা চিপুর, সে গাজীপুর জেলা। আর একজন হলো আপনার হলো কৃষ্ণ, তার বাড়ি হলো সিলেট সদরে। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 5 জনের জানাজা শেষে নিজ গ্রাম গোপালগঞ্জে হলো দাফন। শোকস্তব্ধ পরিবার স্বজনরা। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। শনিবার রাতেই মূল অভিযুক্ত ফোরকান ও অজ্ঞাত 4 জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা। তদন্ত চলমান, আটককৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি চরপাড়া গ্রামে পৌঁছায় গাজীপুরের কাপাসিয়ায় হত্যার শিকার 5 জনের মরদেহবাহী 2টি গাড়ি। আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা জানান পারিবারিক কলহ থাকতেই পারে, কিন্তু এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মানতে পারছেন না তারা। সুষ্ঠু বিচারের দাবি তাদের। আমরা সূক্ষ্ম বিচার চাই, আমার বাইরে দেশান্তরি বানাইতেছে। আগে রাজমিস্ত্রি কাম করতে, উনি আমাদের টাকা পয়সা দিয়ে ড্রাইভিং শিখে চাকরি দিছে। পরে চাকরি কিছুদিন করার পরে একটা গাড়িও কিনছে, টাকা টুমুক দেখছে। তারপর পরপর 3টে মেয়ে হয়ে গেছে। 3টে মেয়ের পরেই ওনার শত্রু নামে আইছে। বেলা 11:30টার দিকে পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে সদর উপজেলার উত্তর চরপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। ফুরকানকে আইনের মাধ্যমে কঠিন শাস্তি হোক। তার সাথে কারা জড়িত আছে, কারা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ আপনাদের বের করতে হবে। আর এটা সম্পূর্ণ মনে করেন যে বিচার করতে হবে। শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার খবর পায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শারমিন, তার 3 সন্তান ও ভাইয়ের মরদেহ। মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান এখনো পলাতক। শনিবার রাতে ফোরকানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 4 জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশে যেসব প্রকল্প আছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত করা হয়নি। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিকেএসএফ এর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা গেলে পাল্টে যাবে অর্থনীতি। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, তবে উৎপাদন আরও বাড়াতে দরকার আর্থিক ও নীতি সহায়তা। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের 2য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বলা হয়, প্রশিক্ষণ এবং অর্থের যোগান দিয়ে ছোট উদ্যোগগুলো বড় করা সম্ভব। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। সহায়তা করছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। 85% of the workforce in Bangladesh বাংলাদেশের মোট জনশক্তির 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, যা টেকসই অর্থনীতির জন্য কাম্য নয়। প্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত করতে সমন্বিত উদ্যোগ দরকার। ইনফর্মাল সেক্টরের সবাই তো অশিক্ষিত না, সবাই যে কিছু জানে না তা না, কেউ জানে কেউ কম জানে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে। আমাদের মতামত হবে যে এই প্রজেক্টের মাধ্যমে মানুষগুলো যে শিখলো এগুলো সাস্টেইন করবে, এগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী বলেন 4টি দিক বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করছে সরকার। নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং ক্ষুদ্র ঋণ ভিত্তিক কর্মকাণ্ডে সরকারের সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরো গ্রাম শীতলবাটি বানাবো, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চমক রেখে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, ফিরেছেন তাজ নেহার। টি-20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি সহ অধিনায়ক নাহিদা আক্তার। এছাড়া দলে আছেন দিলারা, শারমিন, সোভানা, ফাহিমা, ঋতু, স্বর্ণা, রাবেয়া, মারুফা, ফারিহা, সুলতানা, সানজিদা, জুয়াইরিয়া এবং তাজ নেহার। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে হওয়া 12 দলের এই মেগা ইভেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সর্বোচ্চ 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। দর্শক, এই ছিল যমুনা নিউজে।